পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে শুভ সকাল। এই মুহূর্তে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি মোহাম্মদ শাহেদ আলী, শিক্ষক, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের সাথে আমার পাঠের বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, এবং এ পর্যায়ে তোমাদের একটি বিষয় নিয়ে আলোচনা, যে গত পর্বেও এই বিষয়ে আলোচনা হয়েছিল, সেটা হচ্ছে সন্ধি। তো সন্ধির গত পর্বে আমরা আলোচনা শুনেছিলাম সন্ধির প্রয়োজনীয়তা, সন্ধির প্রকারভেদ ইত্যাদি সম্পর্কে। আজকে সেই প্রকারভেদেরই একটি অংশ স্বরসন্ধি, সেটা সম্পর্কে একটু আলোচনা শুনব। তো স্বরসন্ধির কিছু সূত্র রয়েছে, তো এই সূত্রগুলো বুঝতে পারলে কিভাবে সন্ধিটা হয়েছে সেটা বোঝা যায়। যেমন একটা উদাহরণ দিয়ে আছে যে নর যোগ অধম, নরাধম। তো এই শব্দে নর যে শব্দটা, সেই শব্দের শেষ বর্ণ বয়বিন্দু র, যে সেই বয়বিন্দু রয়ের পরে একটি অ থাকে, তোমরা জানো, কারণ একটা ব্যঞ্জন বর্ণ, একটা ব্যঞ্জন ধ্বনি আর একটা স্বরধ্বনির সমন্বয়ে গঠিত হয়। তখন এই অ এর সাথে অধম শব্দের প্রথম যে ধ্বনি অ, দুইটা মিলে, অর্থাৎ দুইটা অধ্বনি মিলে নরযোগ অধম, নরাধম, বয়বিন্দু রয়ের পর একটা আ ধ্বনি হয়েছে। যে এইরকম ভাবে ওই হিমযোগ আলয়, হিমালয়, ময়ের পর একটা অধ্বনি আছে, অধ্বনির পর এই আলয় শব্দে আ ধ্বনি, অ আর আ মিলেও এখানে আ হয়েছে। তো কাজেই যে এই সন্ধির সূত্রে এরকম যে অ বা আকারের পর অ বা আকার থাকলে উভয় মিলে আকার হয়। এখানে এই আকার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়, এ হচ্ছে সন্ধির সূত্র। ঠিক তেমনি সহযোগ অধীন, স্বাধীন, দন্ত স ব ফলার পরে একটা ব রয়েছে, সেই একটা অ রয়েছে, সেই অ আর অধীনের অ মিলে আকার হয়েছে, স্বাধীন হয়েছে। অপরযোগ অপর, অপরাপর। ঠিক তেমনি আরও কিছু সন্ধি বিচ্ছেদ, রত্নযোগ আগার, রত্নাগার, সিংহযোগ আসন, সিংহাসন, মহাযোগ অর্থ, মহার্থ, যথাযোগ অর্থ, যথার্থ, আশাযোগ অতীত, আশাতীত, মহাযোগ আকাশ, মহাকাশ, কারাযোগ আগার, কারাগার, বিদ্যা যোগালয়, বিদ্যালয়। তাহলে আমরা এখান থেকে যা করব, সন্ধি বিচ্ছেদগুলো মুখস্থ করে ফেলবো, কারণ পরীক্ষায় সাধারণত দেখা যায় যে কিছু শব্দ দেওয়া হয়, সেই শব্দ দিয়ে সন্ধি বিচ্ছেদ করো এরকম। আবার এক কথায় উত্তরে অনেক সময় যে একটা শব্দ দেওয়া হলো যে মহাকাশ, এই শব্দটি সন্ধির কোন সূত্রে সাধিত হয়েছে, তখন সূত্রটাও একটু দরকার বা প্রয়োজনীয়। কাজে এই সূত্রটা একটু আমরা বুঝবো, তাহলে আমরা সন্ধি বিচ্ছেদটাও সুন্দরভাবে করতে পারবো আর কি। তো এরপরে দ্বিতীয় সূত্র এরকম, যেমন রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র, বয়ের পরে একটা রস্বইকার এবং ইন্দ্র শব্দের প্রথম ধ্বনি রস্বইকার, দুইটা রস্বইকার মিলে পরবর্তীতে দেখা যায় দীর্ঘইকার হয়েছে, রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র। ঠিক ঠিক এই জন্য সূত্রটা হচ্ছে ই বা ই কারের পরে ই বা ই কার থাকলে উভয় মিলে ই কার হয়, অর্থাৎ দীর্ঘইকার হয়। ঠিক আছে। তো এখন অতি যোগ ইত, একই সূত্রে অতীত, গিরি যোগ ইন্দ্র, গিরীন্দ্র, জ্যোতি যোগ ইন্দ্র, জ্যোতীন্দ্র, পরি যোগ ইক্ষা, পরীক্ষা। এখানে একটা হ্রস্ব ইকারের পরে একটা দীর্ঘ ইকার বা দীর্ঘ ই ধ্বনি যুক্ত হয়েছে, পরিযোগ ইক্ষা, পরীক্ষা। প্রতিযোগ ইক্ষা, প্রতীক্ষা, গিরিযোগ ইস, গিরিশ, সুধি যোগীন্দ্র, সুধীন্দ্র, রথি যোগীন্দ্র, রথীন্দ্র, মহি যোগীন্দ্র, মহীন্দ্র, দিল্লী যোগ ঈশ্বর, দিল্লীশ্বর, সতী যোগ ইস, সতীশ। কাজেই এই সন্ধি বিচ্ছেদগুলো আমরা ভালো করে পড়ে ফেলবো এবং সূত্রের সাথে কিভাবে মিলে সেটা একটু বুঝে নেব। এরপরে যে 3 নাম্বার সূত্র এরকম, অ বা আকারের পর এ বা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয়, জন যোগ এক, জনৈক। এই নয়ের পর একটা অ আছে এবং এক, এটার প্রথম ধ্বনিটা হচ্ছে এ, অ এর পর একটা এ মিলে ঐকার হয়ে গেছে। হিতযোগ এসি, হিতৈষী, হিতর তয়ের পরে অকার এবং এ দুটো মিলে ঐকার হয়ে গেছে। ঠিক তেমনি তথাযোগ এব, তথৈব, যে তথা শেষ ধ্বনি আকার, এবের প্রথম ধ্বনি একার, আকারের সাথে এ মিলে ঐকার হয়ে গেছে, তথৈব হয়েছে। ঠিক তেমনি পরমযোগ ঐশ্বর্য, পরম ঐশ্বর্য, সদাযোগ এব, সদৈব, মহাযোগ ঐশ্বর্য, মহৈশ্বর্য। তাহলে এর পরের সূত্রটা এরকম, যে এখানে যেমন বনযোগ ঔষধি, বন ঔষধি, বনের নয়ের পর একটা অ আছে এবং ঔষধির প্রথম ধ্বনিটা হচ্ছে ও,
এই অ এর সাথে ও যুক্ত হয়ে কি হয়ে গেল, ঔকার হয়ে গেল, বনৌষধিতে ঔকার হয়ে গেল। ঠিক তেমনি এখানকার সূত্রটা হচ্ছে এরকম যে অ বা আকারের পর অ, ও বা ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়। ঠিক একই সূত্রে পরম যোগ ঔষধি, পরম ঔষধি, পরম যোগ ঔষধ, পরম ঔষধ, মহাযোগ ঔষধি, মহৌষধি, মহাযোগ ঔষধ, মহৌষধ। এর পরের সূত্রে আমরা দেখি যেমন অতিযোগ অন্ত অত্যন্ত, এখানে ত রস্বইকার তি, তারপরে শেষ যে শব্দ অন্ত সেটার প্রথম ধ্বনি হচ্ছে অ, অর্থাৎ একটা ইকারের সাথে একটা অ যুক্ত হয়েছে, এখন এখানে কি হয়েছে, জফলা হয়ে গেছে। তো সূত্রটা এরকম, ইকার বা ইকারের পর ইকার ও ই ছাড়া অন্য স্বর থাকলে ই বা ই স্থলে জফলা হয়, অর্থাৎ রস্বই বা দীর্ঘই, যে এরপরে রস্বই ও দীর্ঘ ছাড়া অন্য স্বরধ্বনি যদি থাকে তাহলে রস্বই বা দীর্ঘের স্থলে জফলা হয়। ইতপূর্বের সূত্রগুলোতে পড়তেছিলাম যে উভয় মিলে জফলা হয়, এখানে রস্বই বা দীর্ঘই স্থলে জফলা হয়। এখন আমাদের মনে হতে পারে এটা কেন হয়। আমরা যদি রস্বই বা দীর্ঘই এই ধ্বনির পরে একটা অ ধ্বনি দ্রুত উচ্চারণ করি, য়, অন্তস্থ জয়ের উচ্চারণ আসে। তো এই জন্য রস্বই বা দীর্ঘের পর অন্য স্বরধ্বনি আসলে রস্বই বা দীর্ঘই যেহেতু দ্রুত উচ্চারণ করলে অন্য স্বরধ্বনির সাথে অন্তস্থ জয়ের উচ্চারণ আসে, অন্তস্থ জয় পরিণত হয়ে যায়। কারণ সন্ধিটা তো এরকমই, পাশাপাশি দুটি ধ্বনি এক ধ্বনিতে পরিণত হওয়া। এখন যে ধরনের উচ্চারণ আসবে সেই ধ্বনি না পরিণত হবে। অতি যোগন্ত অত্যন্ত, অতি অন্ত অত্যন্ত, এরকমভাবে অতিযোগ অন্ত অত্যন্ত হয়ে গেছে। ঠিক তেমনি অতিযোগ অধিক, অত্যধিক, ইতিযোগ আদি ইত্যাদি, প্রতিযোগ আশা প্রত্যাশা, অতিযোগ উক্তি, অত্যুক্তি। তো এরপরে আরও কিছু উদাহরণ রয়েছে, প্রতিযোগ উপকার, প্রত্যুপকার, প্রতিযোগ উষ প্রত্যুষ, মসীযোগ আধার মৎস্যাধার, প্রতিযোগ এক প্রত্যেক, নদীযোগ অম্বু নদ্যম্বু। তারপরের সূত্রে আমরা দেখি যেমন সুযোগ অল্প স্বল্প, তাহলে এটা কেমন হলো, রস্ব উকারের পরে একটা অন্য স্বরধ্বনি আছে, রস্ব উকার এখানে সোজা বফলায় হয়ে গেছে। সূত্রটা এরকম, উকার কিংবা উকারের পর উ বা উকার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা উকারের স্থলে বফলা হয়। যে রস্ব বা দীর্ঘকারের পর যদি রস্ব বা দীর্ঘ ছাড়া অন্য স্বর থাকে তাহলে রস্ব বা দীর্ঘকার এরকম এই ধ্বনিটা বফলায় পরিণত হয়। এটাও কেন, সেটাও একই কারণে। যেমন রস্ব বা দীর্ঘর পর যদি একটা অ ধ্বনি আসে, দ্রুত যদি আমরা উচ্চারণ করে দেখি, দেখো ও, একটা অন্তস্থ বয়ের উচ্চারণ চলে আসে ও। তো এই জন্য রস্ব বা দীর্ঘর পর অন্য স্বর ধ্বনি আসলে রস্ব বা দীর্ঘ এখানে বফলায় পরিণত হয়ে যায়। এই কারণে সুযোগ অল্প স্বল্প, সুযোগ আগত স্বাগত। এবং এখানে দেখো যে শুধু রস্ব বা দীর্ঘ সেটা বফলায় পরিণত হয়েছে, পরবর্তী স্বরধ্বনি কিন্তু অক্ষত আছে, এই জন্য সুযোগ আগত স্বাগত। দন্তস্বরের নিচে বফলা হয়েছে, এই আগতর আকারটা দন্তস্ব বফলার সাথে যুক্ত হয়েছে আর গত লেখা হয়েছে, এই জন্য সুযোগ আগত হয়ে গেছে স্বাগত। অনুযোগিত উন্নীত, তনুযোগী তন্নি, অনুযোগেশন অন্বেষণ। যে এইভাবে বাকি সন্ধি বিচ্ছেদগুলো আমরা শিখে ফেলব। এর পরের সূত্রে চলে যাই। এর পরের সূত্রটাও যে একটু এরকম বোঝার আছে, যে এ ওই ও ঔ, যে এই ধ্বনিগুলোর পর এ ওই স্থানে মানে অন্য ধ্বনি আসলে, অন্য স্বরধ্বনি আসলে এর স্থানে হয় আসলে অয়, ও এর স্থানে হয় আয়, ও এর স্থানে হয় অব, ও এর স্থানে হয় আব। যে এটা যেহেতু তোমাদের জন্য একটু ভিন্ন রকম কাজ, এটা ভালো করে বুঝে নেওয়া দরকার। নে যখন নয়ন, এখন নে, যে এই সব বর্ণযুক্তটাতে, যুক্ত বর্ণে নয়ের সাথে একটা এ স্বরধ্বনি রয়েছে। এখন নয়ের সাথে যে একার রয়েছে, তো এই এর পরে অন্য স্বরধ্বনি আসলে বলা হয়েছিল যে এর স্থলে হবে অয়, তাহলে ন আর অয় মিলে হয় নয়। তো অন্তস্থের সাথে পরবর্তী অনের অটা যুক্ত হয়ে গেলে
অন্তস্তের সাথে অযুক্ত হয়ে গেল আর নটা থাকে, তো কাজেই নে যোগ অন নয়ন, ঠিক আছে। ঠিক তেমনি একইভাবে সে যোগ অন শয়ন, তাহলে অবসর হয়ে গেল, একারটা তো অয় হয়ে গেল, কাজেই স এরকম, আর অন শয়ের সাথে অনযুক্ত হলো শয়ন। নৈ যোগ অক নায়ক, যে ওই এর পরে অন্য স্বরধ্বনি থাকলে ওই এর স্থলে হয় আয়, কাজেই নই এর পরে অ আছে, নইটা হয়ে যাচ্ছে নাই, নায়ের সাথে যে অক যুক্ত হলো, অন্তস্তের সাথে অ যুক্ত হয়ে গেল, কারণ অ তো একটা ব্যঞ্জন ধ্বনির সাথে এমনি যুক্ত হয়ে ব্যঞ্জন বর্ণ তৈরি করে, আর কটা রয়ে যায়, তো কাজেই নৈ যোগ অক হয়ে যায় নায়ক। ঠিক তেমনি গৈ যোগ অক গায়ক। তারপরে যে সূত্র পো যোগ অন পবন, যে এটাও একটু বুঝে নেওয়ার ব্যাপার আছে। পো, পো এর মধ্যে আছে ওকার, ওকারের পরে অন্য স্বরধ্বনি থাকলে ও এর স্থলে হবে অব। তো এখন পো যোগ অন, পো হয়ে গেল পব, অনের অটা বয়ের সাথে যুক্ত হলো আর নটা তো রইলই, কাজেই পো যোগ অন পবন। ঠিক একই নিয়মে লো যোগ অন লবণ। এখন তোমাদের মনে হতে পারে এই যে অন লিখলাম দন্তন্য দিয়ে, কিন্তু লবণ লিখতেছি মূর্ধন্য দিয়ে, এটা কেন? তোমরা ইতপূর্বে নত্য বিধান পড়েছ, নত্য বিধানে একটা সূত্র ছিল কিছু কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়, তো লবণ শব্দটাও এরকমই, যেখানে স্বভাবতই এমনি এমনি মানে নিয়ম ছাড়াই মূর্ধন্য হয়েছে, এটা নিয়মগত কারণে, নত্য বিধানের সেই নিয়মের কারণে যেখানে লবণ লিখতে মূর্ধন্য হয়েছে। অন প্রত্যয়টা দন্তন্য দিয়ে, কিন্তু লবণ লেখা হয় মূর্ধন্য দিয়ে। পৌ যোগ অক পাবক, যে এটাও তোমাদের কাছে বোঝা, ঔকারের পরে অন্য স্বরধ্বনি থাকলে ও এর স্থলে হয় আব, তাহলে প ঔকার পৌ, এটা যেহেতু ঔকার যেহেতু আব হবে, তাহলে পৌটা হয়ে যায় পাব, পাবের সাথে ওই বয়ের সাথে অকের অযুক্ত হয়ে যায়, তারপরে ক থাকে, তাহলে পৌ যোগ অক মিলে হয়ে যাচ্ছে পাবক। এই কারণে ভৌ যোগ উক ভাবুক, ভৌ ঔকার আব হয়ে ভৌ হয়ে যায় ভাব, তারপরে উক সেটা যুক্ত হয়, রস্যটা বয়ের সাথে যুক্ত হয় ভাবুক, আর ক হয়ে যায় ভাবুক। তো কাজে এই সূত্রটা এরকম, এ ওই ও ঔকারের পরে এ ওই স্থানে হয় অয়, তোমাদের বইতে এতটুকু লেখা ছিল ওই জন্য এতটুকুই লিখেছি, কিন্তু নিয়মটা ছিল অন্য স্বর থাকলে এ ওই স্থানে হয় অয় বা আয়, এবং ও ও স্থানে হয় অব বা আব। এই হচ্ছে তোমাদের এই 10 নম্বর সূত্র। তারপরে যে একটা নিয়ম আছে, যেটাকে বলা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি, অর্থাৎ নিয়ম ছাড়াই শুদ্ধ, নিজে নিজেই শুদ্ধ, সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। এটা সংজ্ঞায় যে সমস্ত সন্ধি নিয়ম ছাড়াই শুদ্ধ, যে সে সমস্ত সন্ধিকে বলা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। গো যোগ অক্ষ গবাক্ষ, আমরা এই তো পূর্বে পড়েছিলাম, ও এর পরে অন্য স্বর থাকলে ও এর স্থলে হচ্ছে অব, তাহলে গো যোগ অক্ষ হলে গো হওয়ার কথা ছিল গব, আর অক্ষ মিলে গবক্ষ, কিন্তু গবক্ষ না হয়ে এখানে হচ্ছে গবাক্ষ, কারণ এটা নিপাতনে সিদ্ধ সন্ধি, ঠিক আছে। ঠিক তেমনি প্রযোগ উড়ো প্রৌঢ়, অ এর পরে রস্য বা দীর্ঘ থাকতে উভয় মিলে হয়ে যেত ওকার, তাহলে প্রযোগ উড়ো, প্রোর হওয়ার কথা ছিল প্রোর না হয়ে গেছে প্রৌঢ়। তো এটাও এরকম নিপাতনে সিদ্ধ সন্ধির কারণেই, যে ওকার না হয়ে ঔকার হয়েছে নিপাতনে সিদ্ধ সন্ধি। অন্য যোগ অন্য অন্যান্য গেল। কুল যোগ অটা কুলটা, লয়ের পর একটা অ, পরবর্তীতে একটা অ, আমরা প্রথম সূত্রে শিখেছিলাম অ এর সাথে অ যুক্ত হয়ে উভয় মিলে হয় আকার। তো এখন কুল যোগ অটা হওয়ার কথা ছিল তো কুলাটা, কিন্তু কুলাটা না হয়ে গেছে কুলটা,
তো এটাও যে এরকম যে নিপাতনে সিদ্ধ সন্ধি দেখেই এখানে আকার হয়নি, আকার না হয়ে অকারই রয়ে গেছে, কুলযোগটা কুলটা। তো এগুলো হচ্ছে স্বরসন্ধির নিয়ম। পঞ্চম শ্রেণীতে সন্ধির নিয়ম বা সূত্রগুলো খুব একটা লাগে না, কিন্তু তারপরেও যেহেতু ষষ্ঠ শ্রেণী থেকে লাগেই, যেটা নিয়ম সহ শিখে গেলে আমাদের জন্য পরবর্তী সবগুলো ক্লাসে, কারণ সন্ধি বিচ্ছেদটা 6-এ আছে, 7-এ আছে, 8-এ আছে, 9-10-এ আছে, এইচএসসিতেও পড়তে হয়। কাজে আগামী অনেকগুলো বছর তোমাকে পড়তে হবে। বাংলা ব্যাকরণের সুবিধাটাই এটা, যে একবার যদি ওই বিষয়টা ভালো করে শিখে যাওয়া যায়, পরবর্তী ক্লাসগুলোতে ওর সাথে আর সামান্য কিছু অংশ যুক্ত হয়। তো এই জন্য যে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, যে সেগুলোতে অত্যন্ত বেশি মনোযোগ দিয়ে শেখা দরকার। কারণ একই জ্ঞান তুমি বারে বারে বিভিন্ন ক্লাসে ব্যবহার করতে পারছো। বাংলা প্রথম পত্রে ধর একটা কবিতা, এবছর যেটা পড়লে আগামী বছর সেটার ভাব খুব একটা কাজে দিচ্ছে না। হ্যাঁ, তুমি শিখেছো এই বছরের পরে, এই বছরটা এখানেই শেষ। পরবর্তী বছর নতুন কবিতা, নতুন চিন্তা, নতুন চেতনা। হয়তো এখান থেকে যে চিন্তা চেতনা শিখেছ সেটার কিছু অংশ সেখানে প্রয়োগ করা যায়, কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে এই যে সন্ধির সূত্র, সন্ধি বিচ্ছেদ, এটা 6-এর জন্য একই রকম সন্ধি বিচ্ছেদ। এখানে যেমন গোযোগ অক্ষ গবাক্ষ 6-এ 7-এ, সেটাও গোযোগ অক্ষ গবাক্ষই থাকতেছে, অন্য কিছু হয়ে যাচ্ছে না। তারপরে এখানে যে সন্ধির সূত্র, সেখানেও 6-এ 7-এ যে একই থাকতেছে, সেটা আর অন্য কিছু হয়ে যাচ্ছে না। তো যাই হোক, এখানে একটা বাড়ির কাজ আমরা করে রাখবো, যে বাড়ির কাজটা কঠিন কিছু না, 5টা শব্দ দিয়ে আছে, এই শব্দগুলো আসলে কোন সূত্রে হয়েছে, যে সেই সূত্রগুলো লিখবো, শব্দগুলো লিখবো। পরীক্ষা, পরীক্ষা লিখে ই বা ইকারের পর ই বা ইকার থাকলে উভয় মিলে ইকার হয়, অর্থাৎ রস্বই বা দীর্ঘ ইর পর রস্বই বা দীর্ঘ ইকার থাকলে উভয় মিলে দীর্ঘ ইকার হয়, এরকম আর। তো এরকম এই 5টা শব্দ দেখে, আসলে এটা দেওয়ার কারণ হচ্ছে, সূত্রটা দেওয়ার কারণ হচ্ছে তোমাকে খুঁজতে হবে যে এই শব্দটা সন্ধি বিচ্ছেদটা কি, তারপরে কোন সূত্র হয়েছে, এবং এই 5টা সূত্র নিয়ে কমপক্ষে একটু তোমাকে চিন্তা করতে হবে। তো এই জন্য যে অল্প একটু বাড়ির কাজ, তোমার 10-15 মিনিটের বেশি লাগার আসলে কথা না, কিন্তু এটা খুঁজতে যে এই শব্দগুলো যে কোথায় আছে সেটা দেখতে, যে সেটা একটা পড়া হবে, যে সেটাও একটা নিয়ম লেখাপড়া, যে নতুন একটা কিছু আছে যে সেটা ওই বইতে ওইটা কোন জায়গায় আছে সেটা খুঁজতে যে হয়তো অন্যান্য শব্দ আরেকবার পড়া হয়, সেটা একটা রিভিশনের মতো হয়। তো যাই হোক, এখন তোমাদের স্কুলে কুইজ পরীক্ষাও চলছে, এখন এই কুইজগুলো ভালো করে দেওয়ার প্রস্তুতি নাও। যেটা আগেও বলেছি, এই কুইজ পরীক্ষা তোমার বিভিন্ন রকম সমস্যা থাকতেই পারে, কিন্তু এই পরীক্ষা উপলক্ষে তোমার যে প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেই জ্ঞানটা তোমার বাকি জীবন কাজে দেবে। এই জ্ঞান অর্জন, সেটাই হচ্ছে আসল। আর এই করোনাকালীন সময় যে আমরা বাড়িতে থেকে আমাদের নানা রকম দক্ষতা অর্জন করব, কারণ হাতের লেখা সুন্দর করাটা জরুরি, হাতের লেখা দ্রুত করাটা জরুরি। 4 পর্যন্ত যতটুকু পড়েছ, ওই তাতে আসলে ওই পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা লেখাটা কুলোবে না। হাতের লেখার গতি আরও অনেক দ্রুত করতে হবে, এবং দ্রুত করার সাথে সাথে যেন সৌন্দর্য না হারায়, সেটার জন্য চর্চা দরকার। এই বাড়িতে থাকার সময়টা, এটা তোমাদের জন্য একটা সুযোগ যে সেই চর্চা চালিয়ে যাবে। তারপরে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা, মোবাইলগুলো অভিভাবককে তোমার ক্লাস শেষে ফেরত দিয়ে দেয়া, বা ল্যাপটপ তোমার অভিভাবককে ফেরত দিয়ে দেয়া। তোমার যতটুকু কাজ ততটুকু করলে ওটা নিয়ে অতিরিক্ত গেম খেলা বা অন্য কিছুতে আসক্ত না হয়ে পড়া। তো এভাবে যদি সময়টা কাটানো যায়, তাহলে দেখবে যে সময়টা কাজে দিচ্ছে, কারণ প্রত্যেকটা সংকট এক একটা নতুন সুযোগ তৈরি করে। তো কাজেই এই অবসরকালীন সময় আমাদের এরকম নতুন কিছু শেখার, নতুন অগ্রযাত্রার কিছু সুযোগও হয়েছে। আর এই শীতকাল শেষে আশা করি আমরা আবার শ্রেণীকক্ষে সরাসরি উপস্থিত হয়ে ক্লাস করতে পারবো, সেটা শেখার আনন্দটাই আলাদা। সেখানে হাতে কলমে অনেক কিছু শিখে নেওয়া যাবে। এখানে যে ত্রুটি বিচ্যুতি রয়ে যাচ্ছে, যে সেগুলো আশা করি সেখানে দূর হয়ে যাবে। তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং বাড়িতে থাকবে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। যদি কোনো কারণে বাড়ির বাইরে যেতেও হয়, তাহলে মাস্ক পরিধান করে যাবে।
আর যে ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক দেওয়া হচ্ছে সেগুলো ঠিকমতো করে ফেলবে। কাজেই আজকে এখানে শেষ করছি, বিদায়।